পূর্ণি হসপিটালে পৌঁছেই রেহেবারকে কোনো মতে নামিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেল। তবে এটা শুধু সম্ভব হয়েছে কারণ রেহেবার নিজের ভার পূর্ণির ওপর পুরোপুরি ছেড়ে দেয়নি। নইলে পূর্ণিমার একার পক্ষে রেহেবারকে এক চুল নড়ানোও অসম্ভব। ডক্টর যেহেতু রেহেবারের পূর্ব পরিচিত, তাই বেশি কথা বাড়াতে হলো না পূর্ণিকে। রেহেবার নিজেই কথা বলে নিল। পূর্ণি তাকে ট্রিটমেন্ট করানোর জন্য বসিয়ে বাইরে এসে আমেহাকে কল করতেই সে বলল সে রাস্তাতেই আছে, 10 মিনিটে পৌঁছে যাবে হসপিটালে। পূর্ণি ফোন কেটে আবার কেবিনের ভিতর ঢুকলেই দেখলো একটা নার্স রেহেবারের ব্যান্ডেজ করছেন আর কথা বলছেন হেসে হেসে। পূর্ণি সবচেয়ে বেশি অবাক হলো এটা দেখে যে রেহেবারও নার্সটির সাথে মুখে হাসি বজায় রেখে কথা বলছে। পূর্ণি যতদূর জানে রেহেবার খুব কম হাসে, একদম তার বিপরীত। তাকে হাসতে দেখা আর মেঘলা আকাশের চাঁদ খোঁজা কিছুটা একই ব্যাপার। পূর্ণি রেহেবারের দিকে এগিয়ে যেতেই নার্সটি তাকে দেখে মুচকি হাসি দিয়ে ব্যান্ডেজ কমপ্লিট করে চলে গেল। পূর্ণি সামনের টুলটিতে বসে বলল, কি দরকার অফিসার এত ডিসুম ডিসুম করার? আপনার প্রফেশন নিয়ে কি আপনি যথেষ্ট সন্তুষ্ট নয়? রেহেবার পূর্ণির এমন বাচ্চাদের মতো কথা শুনে হেসে ফেলল। এখন সে কারণে অকারণে হাসে। কেন হাসে তার সংজ্ঞা তার নিজের কাছেই নেই। সে শুধু জানে সামনে বসা রমণীটা আশেপাশে থাকলেই তার এমন ইচ্ছে জাগে, মনটা প্রজাপতির মতো ওড়াউড়ি করে। প্রফেশন আলাদা জায়গায় আর শখ যে আলাদা জায়গায়। মারামারি আবার শখ? রেহেবার হালকা হাসলো। পূর্ণির চোখ মুখ কুচকে এলো। মারামারি একটা মানুষের শখ কি করে হতে পারে তাই তার মাথায় আসছে না। তার পরক্ষণে মাথায় এলো হতেই পারে সবার মাথার তার তো আর জোড়া না, কারোর কারোর কয়েকটা ছেঁড়াও। এইসব ভেবেই নিজের অজান্তেই তার ঠোঁটে হাসি ফুটে উঠল। রেহেবার পূর্ণির এমন ঠোঁট টিপে হাসা দেখে ভ্রু কুচকাল। আশেপাশে চোখ বুলিয়ে একবার পর্যবেক্ষণ করে নিল এমন ঠোঁট টিপে হাসার কারণ। না, তেমন কোনো কিছুই তো নেই। তাহলে তো মিস পূর্ণিমা, আপনার এমন মেটিমেটি হাসির কারণ জানতে পারি? পূর্ণিমার চমকে নিজেকে সামলে গলা ঝাড়লো খানিক। এতক্ষণ একা একা হাসছিল ভাবতেই গাল লাল লাল হয়ে এলো তার। আমতামতা করে সন্দেহ প্রকাশ করে বলল, আমার কথা ছাড়ুন, আপনার ব্যাপার কি বলুন তো? রেহেবার বেশ অবাক হলো। কোন ব্যাপারের কথা পূর্ণি বলছে সে বুঝতে পারল না তৎক্ষণাৎ। আচ্ছা, তার অনুভূতির কথা কোনোভাবে পূর্ণি জেনে যায়নি তো? কিন্তু সে তো তার অনুভূতি বেশ ভালোভাবেই লুকিয়ে রেখেছে, জানার তো কথা না। রেহেবার তাও যাচাই করার জন্য বলল, আপনি কিসের কথা বলছেন পূর্ণিমা? কেন? ওই যে বলেই পূর্ণি নিজের তর্জনী আঙুল ঘোরালো আগের নার্সটার দিকে। রেহেবারের বুঝতে একটু সময় লাগলো, তবে অফিসারের মাথা বেশি চাপ দেওয়া লাগলো না। বেশ ভালোই বুঝলো সে হেসে কথা বলেছে বলে পূর্ণি অন্য কিছু ভেবেছে। রেহেবার এবার বাঁকা হেসে আস্তে করে পূর্ণির একটু কাছে এসে বলল, হ্যাঁ, ঠিকই ধরেছেন। সিঙ্গেল ট্যাগটা এবার ওঠানোর তোড়জোড় শুরু করতে হবে দেখছে। পূর্ণির হালকা মাথা ঘোরাতেই তার দৃষ্টি গিয়ে ঠেকলো একজোড়া শান্ত তবু কঠিন দৃষ্টিতে। কিন্তু অদ্ভুতভাবে আজ কোনো কাঠিন্য নেই চোখে, তবে কিছু একটা আছে। পূর্ণি তাকাতে পারল না বেশিক্ষণ। চোখ ফিরিয়ে উঠে দাঁড়ালো। আমি একটু আসছি বলে বাইরে চলে এলো। বাইরে রাখা চেয়ারে বসে হাঁপাতে লাগলো সে। এমন অদ্ভুত ফিলিংস কেন হচ্ছে সে সেটাই বুঝতে পারছে না। সে আবার পূর্বের মায়ায় জড়িয়ে পড়ছে না তো? আবার যদি আগের বারের মতো রেহেবার তাকে ছেড়ে দেয়, সে কই যাবে? এই বিশাল দুনিয়ায় এত মানুষ, তবে তাকে রাখার মতো কেউ যে নেই। না না, এত দুর্বল হলে চলবে না। যা যতটুকু অনুভূতি তৈরি হয়েছে তা নিয়েই এই দেশ ছাড়বে সে। এই অনুভূতি বাড়তে দেওয়া যাবে না। পুরীর আকাশ পাতাল ভাবনা থামলো আমেহার ডাকে। পুরী মাথা তুলে তাকাতেই আমেহা হাঁপাতে হাঁপাতে বলল, ভাইয়া কই আপি? ভেতরে মিমি, কিন্তু তুমি আগে শান্ত হও। তেমন কিছু হয়নি। কেমন? আমেহা মাথা নাড়ল, কিন্তু তার ভীতু মুখ দেখে পূর্ণি ঠিকই বুঝলো মেয়েটা বেশ ভয় পেয়েছে, যার দরুন সারা রাস্তা ছুটতে ছুটতে এসেছে। পূর্ণি আর কথা বাড়াল না, আমাকে হাত ধরে কেবিনের ভিতর নিয়ে গেল। এবার সাহেবের সাথে ফোনে রিসেন্ট কেস নিয়ে কথা বলছিল। হঠাৎ কান্না ভেজা গলায় ভাইয়া ডাক্তার শুনতেই ঝট করে পিছনে তাকালো সে। আমেয়াকে দেখে বেশ অবাক হলো সে। আমেয়া দৌড়ে গিয়ে রেহেবারকে আলতো জড়িয়ে হু হু করে কেঁদে উঠল। রেহেবার বিস্মিত। মা মারা যাওয়ার পর আমেয়াকে সে কাঁদতে দেখেনি কখনো। অনুভূতিশূন্য মেয়েটাও আজ তার জন্য এইভাবে কাঁদছে ভাবতেই আলাদা ভালো লাগা তৈরি হয়ে গেল মনে। আজ প্রথমবার বোধ হয় আমেহার কান্না দেখে রেহেবারের এত খুশি লাগছে। রেহেবার ফোনটা পকেটে ঢুকিয়ে আমেহাকে আলতো জড়িয়ে বলল, স্টপ ক্রাইং মিনি, আমি সম্পূর্ণ ঠিক আছি, দেখ।
আমেহা চোখের জল মুছে কান্নারত গলায় বলল, তুমি নিজে একটুও খেয়াল রাখো না কেন ভাইয়া? দেখো কত লেগেছে। যার ঘরে মিনির মতো কেয়ার করার মানুষ আছে তাকে নিজের খেয়াল নিজেকে নিতে হবে কেন? রেহেবারের মজার ছলে বলা কথা কাজ দিল। মিনি হালকা হাসলো। রেহেবার চোখ তুলে তাকালো দরজার সামনে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে থাকা প্রসন্ন মুখের রমণীটির দিকে। মনে মনে শত কৃতজ্ঞতা জানালো তার মিনিকে তার কাছে আবার ফিরিয়ে দেওয়ার জন্য। প্রথমে অবাক হলেও এখন তার মনে হচ্ছে যা হয়েছে ভালোই হয়েছে। তার মিনিও যে তাকে এত ভালোবাসে সে তো নইলে জানতেই পারতো না। মিনি, তুমি তাহলে থাকো ভাইয়ের কাছে, আমি আজ আসি, কেমন? আমেহা কিছু বলার আগেই রেহেবার বলল, এক্ষুনি চলে যাবেন? আচ্ছা, একটু বসুন, আমি ড্রপ করে দিয়ে আসবো। আরে না না না, আপনাকে আর এই শরীর নিয়ে কোথাও যেতে হবে না, আমি একাই চলে যেতে পারবো। আই নো, বাট আমি ড্রপ করে দেবো বলেছি যখন, আমার সাথে যাবেন। মুহূর্তে নরম গলা পাল্টে শক্ত গলা শুনে পূর্ণি আমেহা দুজনেই চমকে উঠল। পূর্ণি বারণ করার আর সাহস পেল না। বক্সিং রিং এর লোকটার কথা হঠাৎ করে মনে পড়ল তার। তাকেও যদি ওরকম তুলে আছাড় মারে, কথা না শুনলে? থাক বাবা, একটু তো ছেড়েই আসবে বলেছে। পূর্ণি নিজের মনকে বুঝিয়ে শান্ত করল। আমেহা পূর্ণির কাছে এসে বলল, আপি, পরশু বড় অপর গায়ে হলুদ বিয়ে একসাথেই, তুমি আসবে তো? পূর্ণি একবার রেহেবারের দিকে তাকালো। তার চোখেও জানার কৌতূহল দেখে হালকা হেসে আমেহা বলল, আমেহা আর জোর করল না হলুদে যাওয়ার জন্য। সে জানে পূর্ণি অকওয়ার্ড ফিল করবে, তাই যেতে চাইছে না। রেহেবারও এই নিয়ে আর কিছু বলল না, কারণ সে নিজেও থাকবে না সকালে। এখন আর চোখের আড়াল করতে ইচ্ছে হয় না রমণীটিকে, সারাক্ষণ চোখে চোখে রাখতে ইচ্ছে হয়। কে জানে কটা আশ্রাপ নইলে ঘুরঘুর করবে আবার তার পেছনে। কিছুক্ষণ বাদে মেডিসিন নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে এলো তিনজনে। রেহেবার পূর্ণিকে ঘরের সামনে ড্রপ করে দিয়ে গাড়ি ঘুরিয়ে নিল নিজেদের বাড়ির রাস্তায়। পূর্ণি ঘরের ভিতর ঢুকতেই কোকো ঘেউ ঘেউ করে ঝাঁপিয়ে পড়লো তার উপর। নিজের গাল মুখে ঘষে ঘষে অভিযোগ জানালো তাকে কেন একা রেখে যাওয়া হয়েছে সেই নিয়ে। পূর্ণি হেসে আদর করে কোকোর জন্য তার রান্না মিষ্টি ছোট্ট বাটিতে নিয়ে তাকে দিল। কোকোকে আর দেখে কে, সে তো মহা খুশি মিষ্টি দেখে। পূর্ণি হেসে বলল, কোকো মিষ্টি খাচ্ছেন খান, ঔষধ কিন্তু খেতে হবে একইভাবে। কোকো কি বুঝলো কে জানে, একবার মুখ তুলে পূর্ণির দিকে তাকালো। পূর্ণি তাকাতেই সে আবার খাওয়ায় মনোযোগ দিল। পূর্ণি ফ্রেশ হয়ে ঘড়ি দেখলো 9:15 বেজেছে। এতক্ষণে তো আরশির এসে যাওয়ার কথা। এই ভেবে তাড়াতাড়ি ডিভোর্স পেপারটা নিয়ে আরশির রুমের দিকে গেল। গিয়ে দরজা নক করতেই আরশিয়া দরজা খুলে দিল। দেখে মনেই হচ্ছে সবে সবে ফ্রেশ হয়েছে। পূর্ণি মুচকি এসে বলল, ডিস্টার্ব করলাম আপু? আরশিয়া পূর্ণির হাত টেনে ঘরের ভিতর নিয়ে যেতে যেতে বলল, দূর, তুই আসবি এতে আবার ডিস্টার্বের কি আছে? বল এবার কিছু দরকার? পূর্ণি ইতস্তত করে নিজের হাতের ডিভোর্স পেপারটা এগিয়ে দিল। আরশিয়া কৌতূহল বশত পেপারটা নিয়ে চোখ বোলালো বার কয়েক, তারপর হতবাক হয়ে বলল। পূর্ণি হ্যাঁ বোধক ঘাড় নাড়ালো। আরশিয়া অবাক হয়ে বলল, কিন্তু এই পেপারসটা তো নকল। পূর্ণি চমকালো না, শান্ত গলায় বলল, আমারও মনে হয়েছিল, তাই তো তোমার কাছে নিয়ে এলাম দ্রুত। তুমি আইনি মানুষ, আমার চেয়ে ভালো বুঝবে। কিন্তু পন্নি, রেওয়ার তাহলে নকল ডিভোর্স পেপারে সাইন করেছে? পূর্ণি কিছু বলল না। পূর্বা বেগমকে কল লাগালো। কল রিসিভ হতেই পূর্ণি বলল, মাম্মা, তুমি জানতে আমাদের ডিভোর্স পেপারটা নকল? পূর্বা বেগমও বেশ অবাক হলেন। তিনি অবাক গলায় বললেন, নকল কিভাবে হতে পারে? আমিও তো তাই জানতে চাইছি মাম্মা। আচ্ছা, পেপারসটা কে বানিয়েছিল বলো তো? পেপার তো তোর বড় খালা মনে রেহবারের মা বানিয়েছিলেন। আচ্ছা মাম্মা, পরে কথা বলছি তোমার সাথে। বলেই ফোন কেটে আরশিয়ার দিকে তাকালো পূর্ণি। আরশিয়া পেপারসটা ড্রয়ারের পাশে রেখে বলল, তোরা এখনো হাজবেন্ড ওয়াইফ পন্নি? পূর্ণির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এই কথাটা আনন্দের থেকে বেশি বুকে বিচ্ছে তার। বিগত কয়েকদিন রেহেবারের সাথে কাটানো মুহূর্ত চোখের সামনে ভেসে উঠল। তারপরে ভেসে উঠল তার অপমানিত লাঞ্ছিত হওয়ার দিনগুলো। কেন হলো তার সাথে এমন? কি দোষ ছিল তার যে বাসর রাতে মুখ অব্দি দর্শন করা হলো না তার? পুরো সমাজের সামনে আরো নিচে নামিয়ে দেওয়া হলো তাকে। আরশিয়া পূর্ণিকে জড়িয়ে ধরে শান্ত করতে লাগলো তাকে। সান্ত্বনা দিয়ে বলল, তুই এই সম্পর্ক থেকে মুক্তি চাস তো? আমি ডিভোর্স পেপার এনে দেব পরশু।
তবে সাইন করানো কিন্তু তোর দায়িত্ব হবে এবার। পূর্ণি কিছুক্ষণ ভেবে শক্ত কণ্ঠে বলল, আমি নিজে এবার ডিভোর্স পেপার ওনার হাতে দিব। দেখতে দেখতে কেটে গেল গোটা একটা দিন। আজ আরশির বিয়ে। সকাল থেকে তোড়জোড়। গত রাত থেকে বাড়ি সাজানো হইহুল্লোড় লেগেই আছে। এই হইহুল্লোড়ের পেছনে সবচেয়ে বড় মাথা যাদের, তারা হলো রেহেবারের বন্ধু মহল। রেহেবারের একটা দিন দম ফেলার সময় নেই। অফিস বাড়ি করতে হয়েছে শুধু। বাড়িতে তার ইনস্ট্রাকশন ছাড়া কিছুই হয় না, তাই যে যা করেছে তার পারমিশন নিচ্ছে। রেহেবার পারমিশন নিতে বারণ করলেও কেউ শুনছে না। তাদের একটাই ভয়, রেহেবার যদি একবার রেগে যায়। যথারীতি গায়ে হলুদে রেহেবার ছিল না। সে এলো বিকেলের দিকে। এসে ফ্রেশ হওয়ার পর থেকেই এক একটা মুহূর্ত যেন এক এক বছরের সমান চলতে লাগলো। অপেক্ষার প্রহর গোনা ভীষণ মুশকিল। এই যে এখন এমন হচ্ছে, পুনির অপেক্ষা করতে করতে অবস্থা খারাপ। একদিন দেখেনি সে মুখটা, তাতেই মনে হচ্ছে কত যুগ দেখে না। সারা জীবন প্রেম দেখে নাক সিটকানো রেহেবারও যে কারো প্রেমে এত গভীরভাবে আবদ্ধ হবে কে জানতো। রেহেবার নিজের মনেই হেসে উঠল। সামনে থেকে তুলে নিল তার আসার সময় আনা তরতাজা গোলাপ। সে সিদ্ধান্ত নিয়েছে আজই সে নিজের মনের মধ্যে থাকা সমস্ত অনুভূতি আজ পূর্ণির সামনে তুলে ধরবে। আর দূরত্ব যে সহ্য হচ্ছে না, যত তাড়াতাড়ি সম্ভব এই নারীটিকে নিজের কাছে আনতেই হবে। পূর্ণি এসে দাঁড়ালো বৃষ্টি বিলাস ম্যানশনের মেইন গেটের কাছে। ধীরে ধীরে প্রবেশ করলো ভিতরে। চারিদিকে আলো ঝলমল করছে। এর আগেও এসেছে সে, তাই চিনতে অসুবিধা হলো না। এই একটা দিন অনেক ভেবেছে সে। বিচ্ছেদের কথা তো পূর্ব নির্ধারিত তার, তাও হঠাৎ এমন দম বন্ধ কেন লাগছে কে জানে। মনে হচ্ছে কি যেন একটা হারিয়ে যাচ্ছে তার কাছ থেকে। উনি বিড়বিড় করে বলল, যে আমার নয় তাকে কেন এত হারাবার ভয়? পূর্ণি ধীরে ধীরে প্রবেশ করলো ম্যানশনের ভিতরে। একসাথে এত লোকজন দেখে ঘাবড়ালো সে। এত সমাগম তার পছন্দ না। চারিপাশে তাকিয়ে খুঁজতে লাগলো পূর্বা বেগমকে। জোহান, এই জোহান, আগের দিনের মেয়েটা না এটা? জনের কথা শুনে জোহান, ফ্যাড্রিয়েলা তিনজনই তাকালো দরজার দিকে। জন অবাক কণ্ঠে বলল, হ্যাঁ ওই তো। ফ্যাড্রি অবাক হয়ে বলল, আসলে ভাই সেই দেখতে, আসমান থেকে নেমে আসা পরি মনে হচ্ছে একদম। জন পূর্ণির দিকে চেয়ে থেকেই বলল, বলেছিলাম না বিডিতে আসার পর এত সুন্দর মেয়ে আগে কখনো দেখিনি। এলা বলল, কিন্তু মেয়েটা এখানে কি করছে? কার গেছে? ফ্যাড্রি বিরক্ত হয়ে বলল, তোর এদের জন্য লাভ কি, পারলে সেটিং করিয়ে দে আমার সাথে। জোহান হেসে ড্রিঙ্কসের মুখে চুমুক দিতে দিতে বলল, মামা ওটা মেহেবারের বুকড পাখি, ওইদিকে তাকাস না, নইলে বিডি থেকে আর হারগোড় নিয়ে সহি সালামতে দেশে ফিরতে পারবি না। ফ্যাড্রি বিরক্ত হয়ে বলল, তুই কেমনে জানলি রেহেবার এই মেয়েটিকে পছন্দ করে? একদিন প্রাণ বাঁচালেই কি পছন্দ হয়ে যায় নাকি? ফ্যাড্রি, তুই বোধহয় ভুলে যাচ্ছিস আমার চেয়ে ভালো রেহবারকে আর কেউ চেনে না। আমি তো অবাক, তোরা একটা দিন রেহবারকে পর্যবেক্ষণ করিসনি একটু ভালো করে? করলেই তো বুঝতে পারতি কি কি পরিবর্তন এসেছে ওর মধ্যে। কেন ওই মেয়েটির কথা উঠলেই কেমন রেহবার আমাদেরকে ধমককে চুপ করিয়ে দেয়? কেন মেয়েটির ব্রেসলেট সে এখনো ফিরতে দেয়নি? কেন এখন রেহবার নিজের রাগের উপর কন্ট্রোল করার ট্রাই করে? ফ্রেডি হতাশ কণ্ঠে বলল, দূর, এতদিন একটা সুন্দরী মেয়ে পছন্দ হলো, তাও বন্ধুর বুকড। জন কিছু বলল না, শুধু একটা দীর্ঘশ্বাস ছাড়ল। নিষিদ্ধ জিনিসের প্রতি সবারই বড্ড টান থাকে বোধহয়। রেভার ফোনে কথা বলতে বলতেই দ্রুত নামছিল সিঁড়িতে। হঠাৎই তার চোখ গেল সামনে শাড়ি পরিহিতা চিন্তিত মুখ নিয়ে চারিদিকে তাকানো রমণীটার দিকে। কথা থেমে গেল তার, শ্বাসটাও বোধহয় আটকে এলো। ফোনের অভ্যাসের ব্যক্তি হ্যালো হ্যালো করতে করতে ফোন কেটে দিল। তাও রেহেবারের হুঁশ যেন ফিরল না। শক্ত কঠিন দৃষ্টিতে এসে ভর করল একরাশ মুগ্ধতা। তার থেকে কিছুটা দূরে অবস্থান করা হালকার উপর নীল শাড়ি পরা মেয়েটা যেন বুকে ঝড় তুলে দিল কিছু মুহূর্তের মধ্যেই। নো মেকআপ লুক আর ওই সর্পিল কালারের বাদামি চুল ফাঁস হয়ে দাঁড়ালো রেহেবারের জন্য। আশেপাশের মানুষ অদৃশ্য হয়ে এলো তার কাছে। মোহিত হয়ে সে এক পা করে এগিয়ে গেল রমণীটার দিকে। পূর্ণির চোখ চারদিক ঘুরে আটকালো তার সামনে দাঁড়ানো পরিচিত সুদর্শন পুরুষটির উপর। হোয়াইট শার্ট, ব্ল্যাক কোট প্যান্ট পরিহিত প্রশস্ত বলিষ্ঠ দেহের পুরুষটার চোখে তার জন্য মুগ্ধতা দেখে চোখ ফিরিয়ে নিল সে। দূর থেকে তাদের যে কেউ দেখলে বলবে তারা ম্যাচিং করে ড্রেস পরেছে, অথচ ব্যাপারটা নিছকই কাকতালীয়।
আজ কোনোভাবেই পূর্ণি গলবে না বলে ঠিক করে এসেছে। যাই হয়ে যাক, চোখে চোখ রেখে তার সাজানো প্রত্যেকটা কথা সে বলবে। রেহেবার চোখের পলক না ফেলেই ঘোর লাগা গলায় বলল, ইউর লুকিং মাই গর্জিয়াস। বলেই রেহেবার তর্জনী আঙুলে নিজের কপালের ডান পাশ ঘষল। ঘোরে যে কি বলতে যাচ্ছিল, ভাগ্যিস হুঁশটা ঠিক সময় ফিরল। পূর্ণি হালকা অপ্রস্তুত হয়ে বলল, থ্যাঙ্কস, আমার আপনার সাথে একটু পার্সোনাল কথা আছে। রেহেবার ব্রু কোচকালো। তার সাথে পার্সোনাল কথা কি হতে পারে? সে যাই হোক, পার্সোনাল কথা তো তারও আছে। তাই আর কিছু না ভেবে টাইম দেখে বলল, ওকে, তবে বিয়ে শেষ হোক আগে। পূর্ণি আচ্ছা বোধক ঘাড় নাড়ল। রেহেবার কিছু হয়তো বলতে যাচ্ছিল, বলতে দিল না তার বন্ধু মহল। এসে ঝাঁপিয়ে পড়ল দুজনের উপর। আরে দোস্ত, মিট করাবি না আমাদের? ও কি করাবে, আমরাই করে নি। আগে আমি সর। হাই কিউটি, আই এম ফ্রেডি। আই এম জোহান। হাই, আই এম জন। আমরা আগেও একে অপরকে দেখেছি। ইজ মাই রাইট? পূর্ণি হুট করে একসাথে এতজনের কথায় ভেবাচাকা খেয়ে গেল। কাকে কি বলবে বুঝে উঠতে পারল না। সবার দিকে তাকিয়ে রইল। রেহেবার মহা বিরক্ত। আর সময় পেল না এরা আসার। বিরক্তি নিয়েই পূর্ণির মুখের দিকে তাকাতেই তার বিরক্তি মিলিয়ে গেল। যখন দেখল সে ঘাবড়ে আছে, তাই নিজের এবার দুহাত পকেটে নিয়ে এগিয়ে অপর দিকে গিয়ে পূর্ণির পাশে দাঁড়িয়ে বলল, অ্যান্ড শি ইজ ইউর স্পেশাল গেস্ট পূর্ণিমা। আই থিঙ্ক ইন্ট্রোডিউস হয়ে গেছিস। আমেহা, এ আমেহা। আমেহা রেহেবারের টাকে দৌড়ে এসে পূর্ণিকে দেখিয়ে জড়িয়ে ধরল। তাকে আর কিছু বলতে না দিয়ে সে নিজেই পূর্ণিকে টেনে টেনে অন্যদিকে নিয়ে চলে গেল। দেখেছিস, এবার বিশ্বাস হলো তো? নিজের জিনিসের প্রতি যে রেহেবার কতটা কনসার্ন সেটা নিশ্চয়ই তোদের বোঝাতে হবে না। বলেই জোহান ডোন্ট কেয়ার ভাব নিয়ে জন আর ফ্রেডরির সামনে দিয়ে হেলতে দুলতে মকটেল কাউন্টারের কাছে চলে গেল। পিছনে ফেলে গেল বিস্মিত দুটো চেহারা। বলা ভালো, এরা কিন্তু ইন্ট্রোডিউস হতে আসেনি। সে দূর থেকেই দাঁড়িয়ে দেখেছিল এসব। সে নিজেও বেশ অবাক হয়েছে। রেহেবারের নেচারটাই এমন যে সে সবাইকে প্রোটেক্ট করে রাখে, এমনকি বন্ধু মহলকেও। তবে তা বোঝা যায় না, কারণ সে বুঝতে দেয় না। এমন বিহেভ করে যেন এটা সে করেই থাকে সবসময়, বড় ব্যাপার না। তাই তো রেহেবারের এত উগ্র মেজাজ হওয়া সত্ত্বেও কেউ তার উপর একটা কথা বলে না। কিন্তু এইভাবে সামনাসামনি তাও একটা মেয়েকে প্রোটেক্ট করতে সে আগে কখনো দেখেনি। ঘন্টা দুদিন বিয়ের খাওয়া দাওয়া হইহুল্লোড় করতেই কেটে গেল। এই পুরোটা সময় জুড়েই রেহেবার দূর থেকে হলেও পূর্ণিকে চোখের আড়াল করেনি। শত ব্যস্ততার মধ্যেও তার মনে যেন প্রশান্তির ছড়াছড়ি। পূর্ণি বসেছে নিজেকে একটু আড়াল করেই। রেহেবারের একটু সন্দেহ হয়েছিল বটে প্রথমে, তবে তা গায়ে মাখেনি। পূর্ণি যে বেশি ভিড়ভাট্টা লোকজন খুব একটা পছন্দ করে না, ভালোই বুঝছে সে। হঠাৎ পূর্ণিকে পূর্ণার সাথে দেখে ভ্রু কুচকে এলো তার। সেদিকে পা বাড়াতে যাবে, তার আগেই সেখানে তার কলিগরা, বাবার বিজনেস পার্টনাররা এসে উপস্থিত হলো। রেহেবার আর যেতে পারলো না, তবে আর চোখে নজর রাখতেও ভুলল না। তুই এখানে কেন? পূর্ণার গলার আওয়াজ পেয়ে ঝট করে মাথা তুলে তাকালো পূর্ণি। উঠে হেসে পূর্ণার মুখোমুখি দাঁড়িয়ে বলল, তোকে বলার প্রয়োজন মনে করছি না আপাতত। পূর্ণার মুখ এবার শক্ত হয়ে উঠল। রেহেবারের বন্ধুদের সব কথাই শুনেছে সে। তার তো প্রথম বিশ্বাসই হয়নি যে মেয়েকে রেহেবার বিয়ের রাতে ছেড়ে চলে গিয়েছিল, আবার তারই প্রেমে পড়েছে রেহেবার। রেহেবার যে পূর্ণিকে চিনতে পারেনি তা ভালোই বুঝতে পেরেছে সে। তাই রাগ তার আকাশ সমান এখন। খুব কথা ফুটেছে মুখে দেখছি, মিনিমাম লজ্জাটুকু নেই বল তোর? যেই বর কিনা বিয়ের রাতে ডিভোর্স দিল তার বাড়ি দাওয়াত খেতে চলে এলি? পাহাড়িস বাবা তোরা। দুর্বল জায়গায় আঘাত পাওয়ায় পূর্ণির মুখ থমথমে হয়ে গেল। কথা বেরোল না আর। পূর্ণি সুযোগটা লুফে নিল। আচ্ছা পূর্ণি, তোর জন্ম পরিচয় জেনেই বোধ হয় রেহেবার ছেড়েছে তোকে, না? নাকি ভিতরে আরো ব্যাপার আছে? পূর্ণা, চিল্লাস না। চিল্লালে তো আর সত্যিটা পাল্টে যাবে না বল। আর না, তোর শরীরে বওয়া রক্ত শুদ্ধ হয়ে যাবে, তাই না? পূর্ণির রাগে অপমানে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এই জন্য সে বিডিতে আসতে চায়নি। যে প্রশ্নের মুখোমুখি হতে চায় না বলে এত লুকোচুরি, সেই কথাগুলোই তার পিছনে আঠা লাগিয়ে পড়ে আছে। পূর্ণি আর থাকতে না পেরে বলল, আমার শরীরে যার রক্তই যারই বইছে, অন্তত এমন বেহায়া অসভ্য তৈরি হতে দেয়নি তা আমায়। অ্যান্ড আই প্রাউড অফ ইট। আই তুই কাকে বেহায়া অসভ্য বললি? লিসেন পূর্ণি, রেহেবারের দিকে একবার হাত বাড়িয়ে দেখলি তো কি পরিণতি হয়? আসলে বামুন হয়ে চাঁদে হাত দেওয়া যায় নাকি না? রেহেবার তোকে পছন্দ করে এটা আমি জানি,
তবে কি বলতো, তোর জন্ম পরিচয় ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানলে 7 বছর আগের মতো ছুঁড়ে ফেলে দিতে 2 মিনিট লাগবে না, আর বুঝলি? বলেই পূর্ণার ড্রিঙ্কসে চুমুক দিতে দিতে সামনের দিকে এগিয়ে গেল। পূর্ণির চোখের জল বাঁধ মানল না। ছাদের সিঁড়ি দিয়ে দৌড়ে উপরে উঠে গেল। বাড়ির বাইরেটা অচেনা হলেও বাড়ির ভিতরের আনাচে কানাচে চেনা পূর্ণির। রেহেবার পূর্ণির দৌড়ে যাওয়া দেখলো আর নিজেকে ধরে রাখতে পারল না। এক্সকিউজ মি বলে সেই দিকে পা বাড়াতেই জোহান এসে বলল, আদর, আরশির বিদায়ের জন্য তোকে ডাকছে চাচি। আরশি তোকে দেখতে চাইছে। রেহেবার একবার ছাদের দিকে তাকিয়ে জোহানের সাথে গেল। আরশি বেশ খানিকক্ষণ কাঁদলো সবাইকে জড়িয়ে ধরে, শুধু আমেহা ছাড়া। আমেহা ছাড়া। রেহেবার মাথায় হাত বুলিয়ে দোয়া করলো। আরশির বর সাজিদকে আরশির হাত দিয়ে বলল, ওকে দেখে রেখো, এবারের অনেক আদরের বড় মেয়েও। আজ পর্যন্ত যা চেয়েছে তাই পেয়েছে। আশা করছি তুমিও তেমন ভাবেই রাখবে ওকে। সাজিদ হেসে বলল, চিন্তা করবেন না ভাইয়া, চোখের মনি করে রাখবো আপনার বোনকে। সবাই এ নিয়ে বেশ মজা নিল। এতে আরশিও বেশ লজ্জা পেয়ে গেল। বিদায় শেষ হতেই সব গেস্ট একে একে যেতে লাগলো। রেহেবার জোহানকে এদিকটা দেখতে বলে দৌড়ে উপরের দিকে গেল। এতক্ষণ নিচে থাকলেও মন যে উপরেই পড়েছিল। রেহেবার উপরে এসে ব্যস্ত ভঙ্গিতে চারিদিক পরখ করতে লাগলো। না, কোথাও নেই পূর্ণি। কই গেল তাহলে? রেহেবার নিজের চুল টেনে ধরলো। দেরি করে ফেললো নাকি সে আসতে? না, নিচে দিয়ে নামলে তো সে খেয়াল করতো। তাহলে নিশ্চয়ই নামেনি নিচে। ভেবেই রেহেবার ছাদের কোনার দিকগুলো একবার চেক করতে যেতেই এমন দৃশ্য দেখে বুকটা ধক করে উঠল তার। পূর্ণিমা রেলিং এর উপর উঠে পা ঝুলিয়ে বসে আছে। এই ছাদের রেলিং সরু, তারপর বেশ হাওয়া দিচ্ছে। পূর্ণিকে দেখে তো মনে হচ্ছে না সে নিজের মধ্যে আছে। কেমন উদাসীন হয়ে নিচের দিকে তাকিয়ে আছে। রেহেবার আওয়াজ দিল না কোনো। যদি চমকে গিয়ে সামান্য এদিক ওদিক হয় তো? আর ভাবতে চাইল না রেহেবার। তাড়াতাড়ি সামনে এগিয়ে ভরাট গলায় বলল, পূর্ণিমা। যা ভেবেছিল তাই। পূর্ণি চটজলদি ঘুরে গিয়ে অসাবধানতায় পিছলালো। ভয়ে চোখ বন্ধ করে নিল। তবে রেহেবারের আগাম প্রস্তুতি থাকায় পূর্ণিকে এক ঝটকায় তুলে নিচে নামিয়ে দিল। পূর্ণি ভয়ে এখনো রেহেবারের কোট ধরে চোখ বন্ধ করে হাঁপাতে লাগলো। রেহেবারের নিজের তো বুক কাঁপছে রীতিমতো। সে আগে থেকে প্রস্তুতি না নিলে কি হতো ভেবেই গা শিউরে উঠছে। অথচ কত শত মানুষকে দিনের পর দিন এমন সাজা নিজের হাতে দিয়েছে, দরকারে নিজে ঝাঁপ দিয়েছে এর চেয়ে বেশি উচ্চতা থেকে। রেহেবার এবার রেগে ধমক দিল, আপনি কি নিজেকে সুপারম্যান ভাবেন পূর্ণিমা? আমি আরেকটু দেরি করলে কি হতো ভাবতে পারছেন? পূর্ণির মাঝে কোনো অনুতাপ অনুশোচনা দেখা গেল না। সে তার মতোই নির্বিকার। পূর্ণার কথা তার চোখের সামনে আয়নায় ধরে দিয়েছে। এখন তো তার পূর্ণার কথাই সত্যি মনে হচ্ছে। রেহেবার আবার তার মনে নিজের জায়গা করে নিয়ে তাকে ছুঁড়ে ফেলে দেবে এক কোণে। তারপর কিভাবে বাঁচবে পূর্ণি? একটু একটু করে নিস্তেজ হওয়া শরীর যে একদিন আর সচল হবে না। Answer me, damn it. I'm asking you something. আমি বাধ্য নই আপনাকে জবাব দিতে, মিস্টার রেহবার। বলি রেহেবারের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে কিছুটা পেছন ঘুরে দাঁড়ালো। হঠাৎ করেই আজ তার একটু ভয় লাগছে না সামনের মানুষটাকে। রেহেবার চমকালো পূর্ণির এমন অচেনা ব্যবহারে, সাথে রাগও আসমান ছাড়ালো। তাকে জবাব দেবে না মানে? তাহলে কাকে দেবে? রেহেবার রেগে পূর্ণির বাহু টেনে নিজের দিকে ঘুরিয়ে কিছু বলতে যাওয়ার আগেই তার চোখ গেল পূর্ণির ছলছল করা চোখে। গালেও চোখের জল গড়িয়ে শুকিয়ে দাগ হয়ে আছে। রেহেবারের রাগ এবার সঙ্গে সঙ্গে উবে গেল। সমস্ত রাগ গিয়ে পরিবর্তন হলো উদ্বিগ্নতায়। চিন্তিত চিত্তে বলল, কি হয়েছে পূর্ণিমা? আপনার চোখে জল কেন? কেউ কিছু বলেছে? আমায় বলুন। পূর্ণা, ও কিছু বলেছে? রেহেবারের এমন উদ্বিগ্নতা দেখে পূর্ণির একটা কথাই মাথায় আসছে। পূর্ণার একটা কথাই, তোর জন্ম পরিচয় ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানলে 7 বছর আগের মতো ছুঁড়ে ফেলে দিতে 2 মিনিটও লাগবে না ওর। পূর্ণির কি হলো কে জানে। ছিটকে সরে গেল সে রেহেবারের কাছ থেকে। বড় বড় শ্বাস নিয়ে বলল, ছোবেন না একদম আমাকে কোনো দিন। আপনার স্পর্শ আমার সহ্য হয় না। রেহেবার ভীষণ পরিমাণে বিস্মিত হলো এবার পূর্ণির ব্যবহারে। পূর্ণির হঠাৎ এমন পরিবর্তন কিভাবে হলো এটাই তো তার মাথায় আসছে না। কিছুক্ষণ আগে অবধি সব ঠিক ছিল, তবে শেষ বাক্যটা শুনে রেহেবারের মারাত্মক রাগ হলো। এত কটা দিনের সমস্ত স্মৃতি কি মেয়েটা ভুলে বসেছে যে এমন কথা বলতে তার মুখে বাজছে না? রেহেবারের চল শক্ত হয়ে এলো। নিজের 2 হাত দিয়ে পূর্ণির 2 বাহু চেপে ধরে মুখের সামনে নিয়ে এসে বলল, আমার স্পর্শ অসহ্য লাগে না? তাহলে কার স্পর্শে সহ্য হয়? ওই আশরাফের? খুব ভালো লাগে না ওর সান্নিধ্যে থাকতে। পূর্ণি আবার রেহেবারের চোখে চোখ রেখে বলল,
যদি বলি হ্যাঁ, কারণ সে যেমনই হোক আপনার মতো কাপুরুষ নয়। পূর্ণিমা, হুঙ্কার দিয়ে উঠল রেহেবার। পুনি চোখ বন্ধ করে নিল ভয়ে। তবে সে আর যতই ভয় পাক, ভয়ের কাছে হার স্বীকার করবে না। রেহেবারের শরীরের রক্ত টকবক করে ফুটে উঠল, কপালের রগ নীল হয়ে ফুলে গেল। সে কাপুরুষ কথাটা ভাবতেই শরীর যেন তার গরম হয়ে এলো। দাঁতে দাঁত চেপে বলল। পুনি হেসে উঠল। রেহেবারের অবাক হওয়া এবার মাত্রা ছাড়ালো। এই মানে তাকে ভয় পায়? পুনি হাসি থামিয়ে বলল, খুব গায়ে লাগছে। তা বিয়ের দিন যে পুরুষ নিজের সদ্য বিবাহিত বউকে ফেলে রেখে চলে যেতে পারে তাকে কাপুরুষ ছাড়ার কি বলে মিস্টার রেহেবার? রেহেবার এবার এতটাই অবাক হলো যে কথা বলতেই ভুলে গেল।